বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দিচ্ছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট দায়রা চৌধুরী, এবং আমার ডানে রয়েছেন গণফোরামের নির্বাহী সভাপতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, দুজনই সুপ্রিম কোর্টের আইনজীবী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আমার ডানে রয়েছেন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশের জনগণ গত কয়েক বছর ধরে একটা গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য লড়াই করেছে। আবারও কি নির্বাচনের জন্য, অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনের জন্য লড়াই করতে হবে কিনা বাংলাদেশের জনগণকে এবং রাজনৈতিক দলগুলোকে? আপনারা কি মনে করেন অ্যাডভোকেট দায়রা চৌধুরী? পাকিস্তান ভেঙে যে বাংলাদেশ হলো, এর মূল চেতনাই ছিল কিন্তু গণতন্ত্র, যে জন্য আমরা লড়াই সংগ্রাম করলাম। আবার গত 16 বছরে এর আগেও যেমন আপনার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে একসময় তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করলো, আওয়ামী লীগ সহ কয়েকটি রাজনৈতিক দল, এবং তত্ত্বাবধায়ক সরকার এই দাবিটা বিএনপি চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া তিনি সেটা মেনে নিয়ে তিনি 15 ফেব্রুয়ারি তারিখে একটা নির্বাচন করে তত্ত্বাবধায়ক সরকারের বিলটা পার্লামেন্টে পাশ করে ক্ষমতা ছেড়ে দিয়ে তার অধীনে নির্বাচন হলো। এই নির্বাচিত নির্বাচনকে না শুধু গত 16 বছরে দেশে সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্র, সমস্ত রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠান, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস এবং আর্থিক প্রতিষ্ঠান, সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবগুলোকে ধ্বংস করে দিয়ে একটা চরম ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা, যেখানে পরিচালিত বিচারালয়, যেখানে তারা যেভাবে তারা বলবে সেভাবে বিচারকরা বিচার করবে, যেখানে বিরোধী শক্তিকে দমন করার জন্যে গুম, খুন, অত্যাচার, নির্যাতন, মামলা এগুলো হয়েছে, এবং যেখানে লুটপাট করে দেশের বাইরে সম্পদ পাচার করা হয়েছে, যেখানে প্রশাসনের সমস্ত টায়ারকে একেবারে সেই আইন প্রকারী সংস্থা, তারপর ওই বিজেপি, সেনাবাহিনী সবগুলোকে কুক্ষিগত করে হাতের মুঠোর মধ্যে নিয়ে, সিভিল প্রশাসন সব কুক্ষিগত করে নিয়ে বিচার ব্যবস্থাকে নিয়ে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে লাগলো। এই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের পার্টি এবং সমমনা বিভিন্ন রাজনৈতিক দল, তার মধ্যে গণফোরামে যে সুব্রত দা আছেন ওনারা, আমরা দীর্ঘদিন যাবৎ অনেক অসীম আত্মত্যাগ করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, এবং আমাদের বহু লোক গুম হয়েছে, খুন হয়েছে, হারিয়ে গেছে, এবং বহু লোকের বাড়িঘর শেষ হয়ে গেছে, চাকরি বাকরি পায় নাই, একটা জেনারেশন ধ্বংস হয়ে গেছে। তারপরে সেখানে আপনার তবুও আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি, এবং যে ধারাবাহিকতা এক সময় আমাদের দেশের তরুণ ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা তারা যখন সিদ্ধান্ত নিয়ে যে এই স্বৈরাচার ফ্যাসিবাদের লাগাম টেনে ধরতে হবে, তারই করলো। সেইভাবে আপনি এক পর্যায়ে তাদের অমূল্য জীবনদানের মাঝ দিয়ে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মাঝ দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হলাম। এখন ফ্যাসিবাদ মুক্ত তো দেশে অন্তর্বর্তীকালীন সরকার তখনই আসলো। এ সরকার, আমি প্রথমে বলি, এটা কোনো বিপ্লবী সরকার না। দিস ইজ নট এ রেভলিউশনারি গভর্নমেন্ট, বিকজ হোয়াট দেয়ার ইজ এ রেভলিউশন, দেয়ার মাস্ট বি এ রেভলিউশনারি পার্টি টু লিড দ্য মাসেস। তো এখানে কোনো রেভলিউশনারি পার্টি ছিল না, এখানে গণবাহিনী ছিল না। এখানে এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের দাবিতে কারণ এটা বিপ্লবী সরকারও না, আবার এটা সেই 111 এর তত্ত্বাবধায়ক সরকার, সেটাও এক ধরনের ইয়ে ছিল, সামরিক ছিল, সমর্থিত। এটা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার একটা সরকার ছিল, আর একটা সরকার আসবে মাঝখানে। আমরা ওই ডে টু ডে কাজগুলো করে আমরা একটা সরকার ছিল কয়েক মাস আগে, আরেকটা সরকার আসবে 3-4 বছর পরে, এর মাঝখানের অন্তর্বর্তীকালীন সরকার। না, সেটা অন্তর্বর্তী হলো, কিন্তু সেটা তো নয়। কারণ এই যে আমাদের এই যে আত্মত্যাগের মধ্যে আমরা যে গণতন্ত্রের কথা, এবং দেশের যে বর্তমান পরিস্থিতি, দেশের পরিস্থিতি আমি বলবো যে অনেক জায়গা পরিস্থিতি ভালো। এই যে রমজান মাসে দ্রব্যমূল্য, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে, এই যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো জায়গায় সেটা উত্তরণের চেষ্টা চলছে, রেমিটেন্সের মাত্রা বেড়েছে, কিছু সাফল্য তো আছেই, আমরা অস্বীকার করবো না। এবং সেইখানে
এই অবস্থার মধ্যে ছাত্ররা একটা নতুন পার্টি করেছে, সেটাকেও আমরা স্বাগত জানাইছি, এটা নিয়েও আমাদের কোনো ইয়ে নেই। আমাদের বক্তব্য হলো যে সবাইকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এখন যদি নির্বাচনটা দ্রুত না হয়, তাহলে দেশটা যেভাবে ডিজর্ডার হয়ে পড়েছে, যেভাবে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আজকে পুলিশ ঠিকমতো কাজ করছে না, নানা দোয়াই দেয়। আজকে আপনার সিভিল প্রশাসন তারা উপর এক কথা ভিতর এক কথা, এবং বিচারালয়েও দেখা যাচ্ছে যে কিছু কিছু লোক কিন্তু চেষ্টা করতেছে যে আবার ওই সেই ফ্যাসিবাদের মানে দোসরদেরকে সুযোগ সুবিধা দেওয়া যায় কিনা, এটাও কিন্তু চেষ্টা চলছে। তাহলে এই বিশৃঙ্খল পরিস্থিতি মানে সুশৃঙ্খলা মানতে গেলে একটা দেয়ার মাস্ট বি ইলেক্টেড গভর্নমেন্ট অ্যান্ড ইলেক্টেড পার্লামেন্ট, অ্যান্ড দে উইল ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার। Only a elected government can bring the country in order, and elected government can maintain the theoretically practically everything is right, but আমার প্রশ্ন ছিল আপনাদের দুজনের কাছে, অ্যাডভোকেট আমি আবার আসছি আপনার কাছে, যে গত কয়েক বছর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জনগণ এটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে। তিনটে নির্বাচন পরপর হয়েছে, কোনো নির্বাচনই নিরপেক্ষ ছিল না, কোনো সব নির্বাচন একপেশে ভোটারবিহীন, রাজনৈতিক দলগুলো বিহীন, প্রতিযোগিতাবিহীন নির্বাচন ছিল। নানা নামে আখ্যায়িত করা হয়েছে সেগুলো, দিনের ভোট, রাতে আমিডামি নির্বাচন, এরকম। সো কিন্তু নির্বাচনের দাবিটা ছিল, আন্দোলন সংগ্রাম করবার চেষ্টা করা হয়েছে, কিছু হয়েছে, আবারও সেরকম আন্দোলন করতে হচ্ছে কিনা নেক্সট ইলেকশন হবে কিনা, সেটাই আমার কিন্তু ভালো মনে হচ্ছে না। এখানে গত 8 মাসে আমাদের বাংলাদেশের গত 15-17 বছরের যে ধারাবাহিক আন্দোলন এবং সর্বশেষ ছাত্র তরুণরা যখন এই আন্দোলনে সম্পৃক্ত হলো, তাহলে আমাদের একটা বিরাট বিজয় আমরা ছিনিয়ে আনলাম, ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হলো। এখন এই সরকারের তো আমরা প্রায়োরিটি দেখছি না। আমরা প্রথমে বলতাম যে আইনশৃঙ্খলার উপর আপনারা নজর দেন, আপনারা পুলিশ প্রশাসন, জনপ্রশাসন এগুলো গুরুত্ব সহকারে দেখেন, তারপরে স্বস্তি ফিরিয়ে আনেন তাদের মধ্যে। এর পাশাপাশি দ্রব্যমূল্যের বিষয়টা খুব সিরিয়াসলি দেখবেন। যাই হোক, অনেক আলোচনা সমালোচনার পরে আপাতত নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বিশেষত শাকসবজির দাম একেবারেই মানে নিম্নমুখী আছে, শুধু চালের দামটা এখন অস্থিরতা চলতেছে। ভাই, এগুলো তো আপনারা করবেনই, যেহেতু আপনি সরকারে আছেন, এগুলো তো আপনার রুটিন ওয়ার্ক, কিন্তু আপনার মূল টার্গেটটা কি? আপনি এখন সংস্কারের পরিধিটা এত বড় করে ফেলেছেন, এই সংস্কার করে পুরা জাতিকে আপনি মাতিয়ে রাখতে চান, এটা তো সম্ভব না। জনগণ তো এত সংস্কার চায় না। আর আপনারও কি এত দায়িত্ব পড়ছে যে সব সংস্কার নিজের ঘাড়ে চাপিয়েছেন? তাতে হয়েছে কি, আমাদের কিছু কিছু রাজনৈতিক দল, তাদের কতগুলো নিজস্ব মতাদর্শ আছে, রাজনৈতিক এজেন্ডা আছে, তারাও মনে করে যে ইউনূস সাহেবের ঘাড়ে দিয়ে তাদের মতাদর্শটা এখানে কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, বা এমন কিছু সমস্যার সৃষ্টি করছে, ইউনূস সাহেব এখান থেকে বেরিয়ে আসতে পারতেছে না, বা তার সাথে যারা উপদেষ্টা মণ্ডলী আছে তারা অনেকেই সঠিকভাবে কাজগুলো করতে পারছে না। তাদের নানা রকমের সমস্যা এখানে তৈরি হচ্ছে। এই যে নারীদের উপর আক্রমণ, এটা তো নতুন একটা শুরু হয়ে গেল। বিগত যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনে তো অসাধারণ বক্তব্যগুলো ছিল, হ্যাঁ, এবং এখানে একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, তার মধ্যে শিশু, নারী তারা নির্যাতিত হবে না, এটাই তো আমাদের ছিল। কিন্তু যেভাবে হঠাৎ করে দর্শনের মাত্রা বেড়ে গেল, শিশু নির্যাতন হলো, নারীদেরকে রাস্তাঘাটে লাঞ্ছিত করা হচ্ছে, এগুলোর ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না, বরঞ্চ আবার তৌহিদি জনতা, ইনকিলাব মঞ্চ এগুলো কোত্থেকে তৈরি হলো? এটা তো ছিল না, এগুলো আন্দোলনের সাথে তো এটা যায় না। কিন্তু আপনারা এগুলোকে কোনো সঠিকভাবে আপনারা তাদের ব্যবস্থা নিতে পারছেন না। তাদের জনগণের মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি হচ্ছে, এটা ওনারা বোঝেন কিনা জানি না। কিন্তু দিন শেষে সব জনতা কিন্তু এইসব ইস্যুতে আবার রাজপথে নামবে। আমি তো মনে করি এইসব ঘটনার মধ্যে দিয়ে নানানভাবে নতুন করে কিছু গণজাগরণ সৃষ্টি হচ্ছে। কিন্তু এই যে নারী বিদ্বেষী যারা, তারা মাঠে নেমেছে, সুতরাং নারী সমাজও নারীদের একটা গণজাগরণের অবস্থা আমরা এখন দেখতে পাচ্ছি। এবং ছাত্রদেরকে বিপদগামী করার জন্য নানান এখানে প্রচেষ্টা হচ্ছে, ক্ষমতার কাছাকাছি তাদেরকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। সেই কারণেই আমরা বলছি যে আপনি দ্রুততম সময়ে যদি নির্বাচনটা না করেন,
এবং রোড ম্যাপটা যদি আপনি দ্রুততম সময়ে ঘোষণা না করেন, অস্থিরতা আরও বাড়বে। আপনি যেটা বলেছেন জনগণ 17 বছরের যে লড়াই সংগ্রাম, এটা কেন করতে হলো? হাসিনা সমস্ত ক্ষমতা কক্ষিগত করেছে, সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে এবং নির্বাচন নামক একটা জিনিসটাকে সে হাস্য কৌতুকে পরিণত করেছে এবং সবটাই করেছে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য। তো সেই জায়গায় আজকে তো প্রায় ভোটার সংখ্যা যেভাবে বেড়েছে, প্রায় 4 কোটি নতুন ভোটার হয়েছে, তারা তো যে ভোট দেখে নাই এবং গতদিনে যারা ছিল ভোটার ছিল তারাও ভোট কেন্দ্রে গিয়ে যে ভোট দেওয়ার সেই অবস্থাটা ছিল না। তারপরে বিচারহীনতার অপসংস্কৃতি যেটা এখনো চলছে, হ্যাঁ, এখনো আপনি সাগররণের বিষয়টা কেন আপনি ঝুলে আছে, নারায়ণগঞ্জের ত্বকে হত্যার বিষয়টা, মৃত্যু হত্যা থেকে শুরু করে কত ঘটনাই তো শেখ হাসিনার সময় হয়েছে, সেগুলো আপনি কোনো, এখন আবার দর্শকদের বিষয় বলছে দ্রুত বিচার, খুবই ভালো, এবং সেখানে আপনি আইনের কিছু পরিবর্তন করেছেন, এগুলো আমরা ওয়েলকাম করি। কিন্তু ভাই আপনি যে এই জাতিসংঘের মহাসচিবকে নিয়ে এসে যে আপনি শেখ হাসিনা যেটা তৈরি করেছে সমস্যা, উনি বলেছেন যে আমার বোন রেহেনা বলেছে এই জন্য আমাকে এটা আনতে হয়েছে, এবং তুমি 18 কোটি মানুষকে খাওয়াও, এই কয়েকজন 10 লক্ষ লোককে খাওয়াইতে পারবে না ইত্যাদি কথা বলে টুলে, হ্যাঁ, পুরা জিনিসটাকে সে একটা জটিল পরিস্থিতিতে নিয়ে গেছে। তো মন্দের ভালো আপনি এতদিন পরে ওনাকে নিয়ে আসছেন, এটাও আমি মনে করি যে এটা আমাদের দেশের জন্য খুবই একটা সম্মানজনক অবস্থা। তারা গেছে ওখানে একসাথে 1 লক্ষ লোক ইফতার করেছেন, নাকি রোজাও ছিল মহাসচিব, সেটাও ভালো যে সবাই বুঝলো যে একাত্মতা। কিন্তু কথা হচ্ছে আপনি বার্মা, চীন এবং ভারত এদেরকে যদি সম্পৃক্ত না করেন, এই জটিল বিষয়টা তো উনি একা ওখান থেকে করতে পারবে না। হ্যাঁ, আপনি এখন আগে নাকি এখানে দেওয়া হতো $1200, সেটা কমিয়ে পার হেড $800 করছেন, ইদানিং নাকি ওটা $600 নেমে আসবে। হ্যাঁ, এগুলো তো ক্রাইসিস হবে এবং পুরো চাপটা তখন বাংলাদেশের উপর দিয়ে যাবে। রাজনৈতিক সরকার ছাড়া আপনাকে মনে রাখতে হবে যে আপনি একটা দীর্ঘমেয়াদী সরকার না। আপনি 3 মাসের জায়গায় 6 মাস, 6 মাসের জায়গায় 1 বছর বা 15 মাস পর্যন্ত আমরা বলেছি যে আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন। এখন আবার আরেকটি বয়ান করেছেন, কম সংস্কার হলে ডিসেম্বর, আরেকটু বেশি সংস্কার হলে জুন। এত কথা বলার দরকারটা কি? আমরা সবাই মিলে বলছি ডিসেম্বরের নির্বাচনটা দেন, কারণ আপনারা সবাই তো না, কিছু কিছু রাজনৈতিক দল তো, যেমন ধরেন ওই যে নতুন দল যেটা হয়েছে এনসিপি, না হোক না, এখন তারা পরে চাইছে জামাত, ওনারা বললেই যেটা করতে হবে, ওনারা মাঠে ময়দানে যাক, ওনাদের রাজনৈতিক কর্মসূচিটা কেন ইউনূস সাহেবের মাধ্যমে করতে চাচ্ছে? ওনারা বললেই কি রাজনৈতিক দলগুলো মানবে? ওনারা জুলাই ডিক্লারেশন একটা তৈরি করতেছে বা রিপাবলিক তৈরি করতেছে, সেকেন্ড রিপাবলিকের কথা বলছে, হযবরল অবস্থা। এগুলো কোনোদিন আমাদের মধ্যে ঐক্যমত হবে না। এই যে ঐক্যমতের কমিশন হয়েছে না, পরে দেখবেন যে একটা ওই যে হিমালয়ের মুশিক প্রসবের মতো হয়ে যাবে আর কি। তো সুতরাং আমি আসলে খুব নেতিবাচক কথা বলতে চাই না, কারণ ইতিমধ্যে আমরা দেখছি যে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে কিছুটা ডিসেম্বর কথাটা আসছে, কিন্তু হ্যাঁ, অনেকে বলা শুরু করেছে ডিসেম্বরে একটা সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন হবে। এবং আমরা যারা যুগপৎ আন্দোলনে আছি এবং এর বাইরেও যারা আছে, সকলেই চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করুক। কারণ রাজনৈতিক শক্তি ছাড়া এই বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামোর মধ্যে আপনি প্রশাসন চালাইতে পারবেন না, কারণ তাদের মধ্যেও একটা সবসময় একটা অস্থিরতা। আপনি দেখেছেন একসময় দেখলাম যে ডিসি সাহেবরা পদবি নেওয়ার জন্য হাতাহাতি করেছে, বাণিজ্যও করেছে। কালকে দেখলাম যে এখন ডিসি হওয়ার মধ্যে একটা কোনো কম্পিটিশন দেখছি না, অনেকেই এখন ডিসি হইতে যাচ্ছে না, হয়তো অতীত অভিজ্ঞতার কারণে তারা হয়তো আসতে যায়। এটা ভালো, হ্যাঁ, তাহলে মেধার ভিত্তিতে যাচাই বাছাই করে দেন। তো আমার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। তবে ওই যে নতুন দল যেটার কথা বলছেন না, আমার মনে হয় এদের একটু শান্ত থাকা দরকার। সব ব্যাপারে কথা বলে ওনারা একটা মনে হচ্ছে যেন পুরা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তাদের হাতে। হ্যাঁ ভাই, আপনারা করেছেন, সফল হয়েছেন, 52তেও করেছিল, 62, 69, মহান মুক্তিযুদ্ধ, 71, ছাত্র যুবক তরুণরাই তো করেছে। তারা কি কোনোদিন পাওয়ার শেয়ার করেছে বা নতুন দল করে বলেছে যে আমরা করেছি এখন আমরাই ক্ষমতায় থাকব? আপনারা কিছু রাষ্ট্রের পরিবর্তন করতে চান, সংস্কার করতে চান, বিএনপি বা আমরা তো 31 দফা অলরেডি দিয়েছি,
ওখানে কোনটা আপনাদের অপছন্দ বলেন, বা যদি বলেন যে না এখানে আরও কিছু সম্পৃক্ত হবে আগামী দিনে, তারা করবে। তারা তো প্রত্যেক দিনই একই কথা বলতে চায় তারেক রহমান সাহেব, যে আমরা দিয়েছি আপনারা যাচাই বাছাই করেন, দরকার হলে এটাকে আরও সমৃদ্ধ করেন, এবং আপনাদের বক্তব্য নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ রূপ দেব, যেটা আগামী দিনে যদি বিএনপি বা তার সমমনা দল সরকার গঠন, ওনারা তো বলেছেন জাতীয় সরকার গঠন করবে, তাই অস্থিরতা হওয়ার কি? বিএনপি তো বলে না যে এককভাবে বিএনপি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে। তো সেখানে আপনারা যারা আছেন সবাইকে নিয়েই তো তারা বলছে জাতীয় সরকার, সেখানে নতুন যে পার্টি হচ্ছে তারাও থাকতে পারে। তো সেই ব্যাপারে আমার মনে হয় প্রত্যেকেরই ধৈর্যের পরিচয় দেওয়া উচিত, এবং রাষ্ট্রটাকে সবাই মিলে এমন কিছু না করি যে একটা অনৈক্যের মধ্যে আমরা চলে যাই। ধন্যবাদ অ্যাডভোকেট রিতা রায়চৌধুরী। সো আপনি শুনছিলেন, এবং আমার প্রশ্ন যে ছিল যে নির্বাচনের জন্য আন্দোলন করতে হবে কিনা, এবং বিএনপি আসলে কি চায়, এবং সেটা চাইতে হলে বিএনপি বলবার মধ্য দিয়েই সবাই মেনে নেবে, না তার জন্য আসলে এটা মনে করছেন কিনা যে সরকার আসলে আপনাদের চাওয়াকে রেসপেক্ট করছে, বা এটা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে সেই দাবিটা আদায় করতে হবে, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে নির্বাচনের দাবি আপনারা করছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনি, কিন্তু মানুষের তো আরও চাওয়া আছে, এই যে সংস্কারের, সমাজের বিভিন্ন স্তর থেকে আপনাদেরও 31 দফা আছে নিঃসন্দেহে, সংস্কারের দাবি আছে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, বা যে অব্যবস্থাপনা বাংলাদেশে অতীতে ছিল সেখান থেকে বেরিয়ে আসবার একটা চেষ্টা, তো সেগুলোর সুরাহা কীভাবে হবে সেটা। ধন্যবাদ। আমি যেটা বলছি যে আগেরবার আমি জাস্ট টাচিং পয়েন্টটা বলার চেষ্টা করছি, কারণ সবাই তো আমরা বুঝছি ব্যাপারটাকে। বিএনপি শুধু বলার জন্য বলছে তা নয়, নাকি বলতে ভয় পাচ্ছে কিনা সেটা একটা প্রশ্ন। বলতে ভয় পাচ্ছে কিনা? না না, বলতে ভয়ের তো কোনো কারণ নাই। না, অনেকদিন ভয়ের মধ্যে থাকতে থাকতে একটা ভয়, ট্রমার মধ্যে, ভয়ের কি বলতে কি হয়, কি বলতে কি বলে ফেলি, ভয়ের থেকে তো বিএনপি তো লোকায় ছিল না, গর্তে ডুব দিয়ে ছিল না। বিএনপি প্রকাশ্য দেওয়ালোকে রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এবং তাদের মানে বুলেটের সামনে বুক মানে চেতিয়ে তারা আন্দোলন করেছে। অতএব বিএনপি একটা পরানো দল না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত পার্টি, এটা মানে এভাবে ভাবলে হবে না। এখন কথা হচ্ছে যে আমাদের সহনশীলতার কতগুলো জায়গা আছে, যেটা আমরা দেখিয়ে যাচ্ছি, এখনও আগেও দেখেছি, কিছু কিছু কথা বলা হচ্ছে আর কি। তো অধৈর্য হলে হবে না। সহনশীলতার মূল জায়গাটা কি? আমরা এটা ফিল করি যে আমাদের মানে আমাদের যে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম এবং ছাত্র জনতার যে সম্মিলিত যে আন্দোলনের মাধ্যমে যে গণ অভ্যুত্থানটা ঘটলো, এই গণ অভ্যুত্থানের পরে এদেশ ফ্যাসিবাদ মুক্ত হলো। অ্যাটলিস্ট এত বড় ফ্যাসিস্ট শক্তি যে চূড়ান্ত ক্ষমতার অধিকারী নয়, তাদেরও যে পতন হবে, শেষ হবে এই দেশে, এই জিনিসটা সত্য প্রমাণিত হওয়ার পরে আমরা মানে সহনশীল একটা অবস্থার মধ্যে নতুন অবস্থায় যেতে চাই। এলো মূল কথারও তাই। এখন ধরেন যে সংস্কারের কথা, তখনও হাসিনা ক্ষমতায়, এবং কোথাও কথা বলার উপায় নেই, এক জায়গায় বসার কায়দা নেই। ঠিক সেই অবস্থার মধ্যে কিন্তু আমাদের সেই 31 দফা আমাদের মানে জাতির সামনে তুলে ধরা হয়েছে, সমস্ত দেশি বিদেশি সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়েছে, এবং সম্ভবত চ্যানেল আইর পক্ষ থেকে আপনিও সেখানে ছিলেন। তো সেখানে আমরা সেটা তুলে ধরা হয়েছে। এবং এই 31 দফার সম্বন্ধে সংস্কার প্রস্তাবের মাঝে টোটাল রাষ্ট্রের যা যা মানে গুরুত্বপূর্ণ, এরা যেটা বলছে, বর্তমান সরকার যেটা বলছেন, সবই সেখানে আছে, সব, কোনোটাই বাদ নেই, বরং অনেক বেশি কিছু আছে। হ্যাঁ, একটা জিনিস হয়তো হবে, সেটা নির্বাচিত সরকার করবে। যেমন আমাদের আমূল ভূমি সংস্কারের দরকার, ভূমি সংস্কারের কথা কোথাও নাই, আমূল ভূমি সংস্কারের প্রশ্ন আসতে হবে। আমাদের প্রকৃত মানে গণমুখী শিক্ষা ব্যবস্থার মানে আর কতগুলো ধারা মানে যুক্ত হবে, তো সেগুলো তো ধারাবাহিকভাবে চলতেই থাকবে। আমরা বলছি যে সংস্কার প্রস্তাব নিয়ে আমরা ভাবছি, আপনারা ভাবছেন, আমরাও ভাবছি, কিন্তু এই কোনো সংস্কারই সম্ভব না উইদাউট মানে পার্লামেন্ট। আপনি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন, তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আমাদের সংবিধানে তো দ্বিকক্ষ বিশিষ্ট কথাটা নাই, তাহলে এইটা তো সংবিধানে যুক্ত করতে হবে। তাহলে পার্লামেন্টে বিল উপস্থাপন করতে হবে, এবং সেই বিল যখন পাস হবে তখন অ্যাক্টে পরিণত হবে। এই যে তখন সংবিধান সংশোধন করে এটা পার্লামেন্ট লাগবে। এই প্রত্যেকটি সংশোধনের সাথে কিন্তু পার্লামেন্ট ইজ নেসেসারি, পার্লামেন্ট ছাড়া হবে না। কিন্তু এটা কিন্তু এমনি ইচ্ছে করলে এটা মানে কলমের খোঁচায় করা যায় না। সংবিধান মানে সেই যেটা গণপরিষদ
যেটা অ্যাডাপ্ট করেছিল, যেটা তারপরে পাস হয়েছিল, আজকে আজকে এই পার্লামেন্টে এই সমস্ত মানে বিলগুলো আনতে হবে। যাই হোক, এটা কথা। এখন আপনি বলছেন যে যদি এরা না করে, নির্বাচন চাচ্ছি, আমরা নির্বাচন চাই, যে কথাটা আমিও বলেছি, সুব্রতদাও বললেন। নির্বাচন এই কারণেই যে দেশটা যে টোটাল বিশৃঙ্খল পরিস্থিতি, এবং আমরা ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছে কিন্তু এই যে বিভিন্ন সরকারি কর্মচারী, তারপরে বিভিন্ন ওই যে মানে ব্যবসায়ীরা, বিভিন্ন ওই যে আপনার মানে সাংবাদিকতা তো নাই, একেবারেই ধ্বংস হয়ে গেছে, তারপর যারা আছে মোটামুটি তারা তারা ভয় পাচ্ছে, এবং এবং বিচারকরা ভয় পাচ্ছে। কোর্টে আমরা দেখি কেউ ভয় পাচ্ছে, কেউ কেউ হয়তো মানে একটু চেষ্টা চালাচ্ছে অন্যভাবে করা যায় কিনা। তো এই অবস্থাটা যদি অর্ডারে আনতে হয়, country has become disorder. Who will bring the country in order? Somebody must bring the country in order. That is the elected government. Elected government এটা আনবে। তো ইলেক্টেড গভর্নমেন্ট আসলে পরে তখন তার মানে জবাবদিহিতা থাকবে, কারণ জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে যখন মেম্বার অফ পার্লামেন্ট হবে, অ্যান্ড পার্লামেন্ট ইজ দ্য হাইয়েস্ট অথরিটি অফ দ্য নেশন, পার্লামেন্ট উইল ডিসাইড এভরিথিং, পার্লামেন্টের সিস্টেম অফ গভর্নমেন্টে। তারপরে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হবে, সেটাও পার্লামেন্ট ইলেকশন আমরা আগে চেয়েছি, পরে লোকাল গভর্নমেন্ট হবে। তখনই দেশটা আস্তে আস্তে আসবে। এখন ওই যে সরকারি কর্মচারীরা মনে করছে এরা কী করবে, এত মানে অন্তর্বর্তী সরকার তো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, পুলিশ অফিসাররা বিভিন্ন। আবার দেখছি যে নির্বাচনও তো হচ্ছে না, অতএব নির্বাচিত সরকার তো মানে খুব দ্রুত আসছে না, এরা একেবারেই মানে লাগাম ছেড়ে দিচ্ছে। কালকেই নির্বাচন হোক, উইদিন 1 month দেখবেন যে কান্ট্রি হয়ে যাবে। এরা তখন অর্ডারে চলে আসবে, কান্ট্রি অর্ডারে চলে আসবে, অর্ডার চলে আসবে, ডেফিনেটলি অর্ডার আসবে, সব কিছু অর্ডার চলে আসবে, কান্ট্রি উইল ডেফিনেটলি কাম ইনটু দ্য অর্ডার। এখন বলবেন যে যদি এরা না করে তাহলে কী করবেন? এখন দেখেন এই যে মানে আন্দোলন সংগ্রাম, এগুলো না, আমি বলছি যে এটা তো মাথায় রাখা, মানে এটা তো অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আপনাদের যে ভয়েস আমরা শুনতে পাই, তাদের চাইতে অন্যদের শক্তি, মানে যারা নির্বাচন চায় না, যারা ওই যে গণপরিষদের নির্বাচনের কথা বলে, যারা সংবিধান নতুন করে বা সেকেন্ড রিপাবলিকের কথা বলে, বা যারা মনে করে যে নির্বাচন আরও পরে হওয়া উচিত, আগে সব সংস্কার শেষ করতে হবে, তাদের ভয়েস অনেক শক্তিশালী এই অর্থে আওয়াজটা অনেক বেশি। না না, তাদের আওয়াজ আমি বলি, আপনি একটা ছোট্ট কথা বলে যান। 1947 সালে স্লোগান ছিল পাকিস্তান ভারত হওয়ার আগে লর্ড কেলেঙ্গা পাকিস্তান, ধিং কেলেঙ্গা পাকিস্তান, জিন্দাবাদ পাকিস্তান, এগুলো ছিল। আচ্ছা, তারপরে পাকিস্তান হলো, মানে আমি জাস্ট ডিটেলে যাচ্ছি না। পাকিস্তান হয়ে বললো যে ইসলামের কৃষ্টি, কালচার এবং তমদ্দুন এটা পাকিস্তানের এই রাষ্ট্র সেই করবে, এবং সৌদি আরবের পরেই হচ্ছে পাকিস্তান হচ্ছে হলি হোম অফ মানে ইসলাম, এটা বলল। এবং তার নেতা হলো কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহকে পাকিস্তান সবাই একেবারে দারুণভাবে শ্রদ্ধা ভক্তি ইত্যাদি তাকে মেনে নিচ্ছে, নতুন দেশ হয়েছে। মাত্র 1 বছর পরে ঢাকা ইউনিভার্সিটিতে এসে যখন কেবল বলেছে যে উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, কেমন সাথে সাথে যেন অন্য করে চিৎকার করেছে এই ঢাকা ইউনিভার্সিটিতে 48 সালে, এবং তারপরে 52 সালে হলো। এই ছাত্ররাই আন্দোলনটা গড়ে তুলল। এখন আন্দোলন কখন কোন ইস্যুতে হয়ে যাবে, এই যে সুব্রত যেটা বললেন যে নারী জাগরণ, সারা দেশে নারীরা কিন্তু বিভিন্ন ফ্রন্টে বিভিন্ন জায়গায়, এবং সেখানে ওই যে সেই চিৎকার করো মেয়ে, ওই সেই কলকাতার একটা গান, সেটাকে স্লোগানে পরিণত করে মানে এই জায়গায় করছে, গ্রাফিতি লিখছে, সেখানে নাটক তৈরি করছে। কিন্তু এই নারীরাই তো কয়দিন আগে, যেটা আপনি বললেন, মাত্র কয়দিন আগেই তো তখন এই যে আমাদের বৈষম্যবিরোধী যে মানে ছাত্র আন্দোলনে এবং একসাথে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেখানে কি বলছে, বুকের ভিতর উঠছে ঝড়, একটা মেয়ে বলছে বুকের ভিতর উঠছে ঝড়, বুক পেতেছে গুলি কর, বুক পেতে দিচ্ছে। একটা ছেলে আহত হচ্ছে, 2টো মেয়ে ঘাড়ে করে তার লাশ নিয়ে মানে চলে যাচ্ছে, কফিন বহন করছে। তো এই দেশে আজকে নারী নির্যাতন হয়েছে, নারীরা তো বসে নেই, পুরুষরাও বসে নেই, তাহলে দেশে কিন্তু একটা মানে একটা ইয়ে আসছে। যদি এরকম হয়, আন্দোলন যে কখন হবে, কোন সময় যে উৎসমুখ খুলে যাবে, এটা বলতে চায় না। এইটা বোঝার দরকার সরকারকেও, বুঝে দুটো আমার পার্সোনাল ফর্ম, আরেকটা প্রশ্ন, সমস্ত রাজনৈতিক দলগুলোকে তাদেরকে নিয়ে যারা ম্যাটার করে, তারা তো বলছেন তারা ঐকমত্য তাদেরকে নিয়ে একদিকে বসতে হবে এবং দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আরেকটা প্রসঙ্গ যে দুর্নীতি, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, প্রমোশন, বদলি, এগুলো নিয়ে আমরা রাজনৈতিক সরকারগুলোকে, রাজনৈতিক নেতাদেরকে
কর্মীদেরকে এগুলোতে তৎপর দেখেছি। অতীতে বেশ কয়েকটা তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখেছি, কখনো এটা আমরা শুনিনি। এমনকি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল 2007-08, সেটাও প্রথম 6 মাসে আমরা শুনিনি। কিন্তু এই 6 মাসে আমরা এরকম না, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি তো বলি যে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার জন্য সব সংস্কারকে পেন্ডিং রেখে দেবেন, আপনি করেন না। আপনি বিচার বিভাগের স্বাধীনতা দেন, বিচারকদের স্বাধীনতা দেন, তাদের পুরো বিষয়টা সুপ্রিম কোর্টের উপর হাতে, তাদের আর্থিক ইন্ডিপেন্ডেন্সটা দেন। এগুলোর জন্য আলাপ আলোচনার দরকার কি? আপনি বিচারপতি নিয়োগে আইন করেছেন, সেটাকে কার্যকর করেন। একটা ডিমেতে তেলা ভাব, আপনি নির্বাচন কমিশন সংস্কার করেন, দুদক সংস্কার করেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এটা দেখান আমাদেরকে। কিন্তু এখন যে গত 8 মাসে যে ভয়াবহ আবার কতগুলো কাণ্ড কারখানার সিমটম আমরা দেখতেছি, এটা তো আশা করি নাই ইউনিট সরকারের কাছ থেকে। এটা তো শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি কতগুলো তরুণ যুবককে মাঠে নামিয়ে দিয়েছেন, তাদের তো হাল ধরারও কেউ নাই। তারা যদি কোথাও কোনো ভুল ত্রুটি অপকর্মের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাদের ব্যাপারে ব্যবস্থা নেবে কে? কারণ তারাই তো সব জায়গায় ব্যবস্থা নিচ্ছে। এবং সব জায়গায় দেখেন সচিবালয়ে নাকি তাদের লোক বসে থাকে, সকল সময় অনেক মন্ত্রণালয়ে বসে থাকে, ডিসি অফিসে বসে থাকে, তারাও তো ঠিকমতো কাজ করে, টিউন অফিসে বসে থাকে। অনেক জায়গায় দেখি যে জামাত ইসলামের লোকজনও নাকি সব জায়গায় বসে আছে। এটা কি? একবার যখন শুরু হয়ে যায় আপনি তো কাউকে কন্ট্রোল করতে পারবেন না। সুতরাং আমাদের যে এত জাগনিয়া একটা তরুণ সমাজ আসলো, আগামী দিনে তারা লিডারশিপ দেবে। বাবা, আমি তাদেরকে বলি যে অতীতেও যারা লিডারশিপ দিয়েছে অনেক চড়াই উত্তরায় পার হয়ে অনেক সংগ্রামের মধ্য দিয়ে এসছে, এবং বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তারা নির্বাচিত প্রতিনিধি হয়েছে। চাকসু রাকসু ইকসু থেকে শুরু করে কলেজ ইউনিয়ন, আমরা সবাই এগুলোতে ছিলাম। সেভাবেই ধীরে 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 নেতা, জাতীয় নেতা তৈরি হয়। আপনারা তো সেই সুযোগ পান নাই। একটা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আপনারা একটা জায়গায় এসে একটা বিশাল ভূমিকা রেখেছেন, আত্মত্যাগ করেছেন, সবই ঠিক আছে। কিন্তু আপনারা রাজনীতির নামে এখন যেটা করতে যাচ্ছেন, এবং অনেকেই এখন বলা শুরু করেছে আপনাদের এত বড় অফিস এবং এত বড় ইফতার পার্টি দেন, সেই খরচগুলো আসে কোত্থেকে? কর্পোরেট বডিরা নাকি আপনাদেরকে নানানভাবে সাহায্য সহযোগিতা করছে। আপনি 30,000 কম্বল দেওয়ার জন্য 15 লাখ টাকা হেলিকপ্টারের ভাড়া পাচ্ছেন কোথায়? অদ্ভুত না? দেখলাম জামাতে ইসলামী কোথায় গেছে, তার আমরা বাসে করে করে আমরা বিভিন্ন জেলায় হেলিকপ্টারে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। রাজনীতিতে আগে এগুলো ছিল না। হেলিকপ্টার কালচারটা তো ইদানিং দেখেছে একটু বেশি হয়ে গেছে। একসময় হ্যাঁ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা মধ্যে মধ্যে দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে হেলিকপ্টার ব্যবহার হতো। এখন তো এটা একটা খুব স্বাভাবিক নিয়মে পরিণত হয়ে গেছে। সুতরাং আমাদের বুঝতে হবে, এই যে ছেলেগুলো লিডারশিপে আসছে, তাদের সম্পর্কে যদি কথাবার্তা হয় এবং মিডিয়াতে সেটা যদি সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়, তাহলে তো পরিস্থিতি ভয়াবহ। ভাই, তোমাদের নিয়ে গর্ব করি, তোমরা জাতির আশা ভরসা, ভবিষ্যতে তোমরা নেতৃত্ব দেবে। সেদিনই তো আসিফ নজরুল সাহেব বলল যে তোমাদেরকে নিয়ে আমরা অনেক আশাবাদী, আগামী 10-15 বছর তোমরা নেতৃত্ব দেবে। তো সেই নেতৃত্ব দিতে হলে তো তোমার তো সেরকম চারিত্রিক মনোবল থাকতে হবে। এখনই যদি এগুলো নিয়োগ বাণিজ্যের মধ্যে তোমরা জড়িয়ে যাও, তোমরা ওই ট্রান্সফারের মধ্যে তোমরা জড়িয়ে যাও, কে কোথায় পদায়ন হবে সেগুলোর মধ্যে তোমরা জড়িয়ে যাও, এটা তো হইতে পারে না। এটা তো রাজনীতি, এটা তো সরকারের ব্যাপার, তুমি কেন এটার মধ্যে ইনভলভ হচ্ছ? আরেকটা যে তোমাদের গায়ে যদি কিংস পার্টির এটা লেগে যায়, হ্যাঁ, এটা তো ভয়াবহ। কারণ অতীতে কোনো কিংস পার্টি সেভাবে ভালোভাবে আসতে পারে না। 111-এর সময় ফেরদৌস কোরাইশের মতো এত বড় একটা বিখ্যাত ছাত্র নেতা এবং ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ দ্য বিএনপি, হ্যাঁ, সেও তো চেষ্টা করেছিল। সুতরাং কিংস পার্টির গন্ধ যদি একবার লেগে যায়, এবং আমার সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ইউনুস সাহেব, আপনি একবার মুখে বলেই ফেলেছিলেন যে ছাত্ররা একটা রাজনৈতিক, এটা আপনার বলার দরকার নাই। আশা করি ভবিষ্যতে এই এনসিপি নিয়ে আপনার মুখ থেকে যেন এই ধরনের কথাবার্তা না শুনি। তাতে আপনার কিন্তু যে ইমেজটা, হ্যাঁ, আন্তর্জাতিক না, আমাদের নিজেদের দেশের মধ্যে সেই ইমেজ সংকটে পড়ে। আমরা শেষের দিকে ক্লোজিং রিমার্কস, অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী। হ্যাঁ, আমি বিশ্বাস করি এবং মনে করি যে আলোচনা যখন নির্বাচন নিয়ে হচ্ছে এবং সব কিছু সার্বিকভাবে হচ্ছে, এরাও বলছেন, প্রফেসর ইউনুসও বলছেন যে ডিসেম্বরে নির্বাচন, আবার কখনো কখনো বলে যে মার্চও বলা হচ্ছে, একটু দেরি হবে, জুনও বলা হচ্ছে, বলছে, আমরাও বলছি, সমস্ত রাজনৈতিক দলও বলছে, সবাই কথা বলা শুরু করছে। আমি মনে করি যে এই আমাদের নির্দিষ্ট সময় ডিসেম্বর মাসে
আমরা নির্বাচন চাচ্ছি। আমার মনে হয় নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ভিতরে ভিতরে নির্বাচন হবে, এটা আমার বিশ্বাস। নির্বাচন হবে, সবার জন্য মঙ্গল, সে বর্তমান সরকারের জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল, এবং এই নির্বাচন হবে, না হওয়ার কোনো কারণ নাই। আর মানে আরেকটা কথা হলো যে দেশে যে পতিত ফ্যাসিবাদী শক্তি, তারাও নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছে, নানান ধরনের ষড়যন্ত্র তারা করছে। ষড়যন্ত্র করে তাদেরও লাভ হবে না, কারণ ফ্যাসিবাদের একবার পতন হলে তারা কোনো দিন তারা পুনরুত্থান হয় না। এবং এই জায়গা কিন্তু জাতীয় ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদকে কখনো কখনো তার পুনর্বহাল করতে চায় না। এই যে জিনিসটা দুটোই আমরা মনে করি যে মানে ওই এদেরও বিচার হবে এবং নির্বাচন নির্দেশ হবে, এই আর আমার কথা। সুব্রত চৌধুরী, ফাইনাল মানে ক্লোজিং রিমার্কস, কনক্লুডিং রিমার্কস। না, বিষয়টা হচ্ছে আপনি যখন নির্বাচনের তারিখটা ঘোষণা করবেন, পুরা জাতি কিন্তু জেগে উঠবে এবং সবাই তখন নির্বাচনমুখী হয়ে যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই যে নাহিদ বলে বেড়াচ্ছে যে দেশের যে অস্থিরতা, এই সময়ে নির্বাচন করার কোনো সুযোগ নেই। তাহলে আপনি দেশের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কখন আপনি স্বস্তি ফিরিয়ে আনবেন, তারপর নির্বাচন বা 6 মাস সরকার থেকে কি করলেন আপনারা? হ্যাঁ, সেটা তো বটে, 8 মাস হয়ে গেছে, আপনি 6 মাস বললে তো হবে না। এখন প্রত্যেক দিন কাউন্টটা হচ্ছে, কিন্তু আপনাকে বুঝতে হবে। সুতরাং আমাদের কথাটা একেবারেই পরিষ্কার, জাতিকে একটা নির্বাচন উপহার দেন, জনগণ অপেক্ষা করতেছে তাদের নির্বাচিত প্রতিনিধি, এবং আপনি যতই এটা দেরি করবেন ওই আমাদের স্থানীয় সরকার নির্বাচনটা পিছিয়ে যাবে। দ্রুততম সময়ে আপনি জাতীয় সংসদের নির্বাচনটা দেন, যারা সরকার গঠন করবে তারাই দ্রুততম সময়ে স্থানীয় সরকার দেরি করলে ষড়যন্ত্র দানা বেঁধে উঠবে। হ্যাঁ, তখন দেশের সামগ্রিক পরিস্থিতি উন্নতি হয়ে যাবে এবং নির্বাচন দিলেই দেখবেন যে সারা দেশে একটা স্বস্তি অনুভব করবে, জাগরণ সৃষ্টি হয়ে যাবে। বাট সরকারের অনেক রকমের সমালোচনা করছে। জাস্ট 1 মিনিট করে আমি একটু আপনাদের কাছে, যে বিগত সময়গুলোতে আমরা দেখতাম রমজান মাসে এমনিতেই দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্য নিয়ে মানুষের মধ্যে অতিষ্ঠ অস্বস্তি আছে এবং একটা দুর্বিষহ অবস্থা, কিন্তু এই রমজান মাসে বিগত বছরগুলোর তুলনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশ সহনীয় অনেকেই মনে করছেন। তো এটাও তো একটা ক্রেডিট দিতে হবে এবং সরকার তো এটা নিয়ন্ত্রণ করতে পারছে। আমরা বলেছি যে এবার যে দ্রব্যমূল্য যে মোটামুটি নিয়ন্ত্রণের মাঝে আছে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। হ্যাঁ, যদিও কৃষকদের একটু সমস্যা হচ্ছে, কারণ পেঁয়াজের দাম, আলুর দাম তারা যে এক্সপেক্ট করেছিল, টমেটোর দাম সেগুলো একেবারেই ফল করেছে। তো এটা ঠিক আছে, এতে মানুষ, আমরা না, সব মানুষও বলছে যে না দ্রব্যমূল্য ঠিক আছে, কিন্তু দ্রব্যমূল্যই তো শেষ কথা নয়। শেষ কথা হলো যে আপনার মানে ধরেন একটা মহিলাকে বিয়ের কথা বলে তাকে গহনা দিলাম, শাড়ি দিলাম, কাপড় দিলাম, সবই দিলাম, খুবই খুশি, কিন্তু স্ত্রীর মর্যাদা দিলাম না, রক্ষিতার মর্যাদা দিলাম, তাহলে তো কোনো লাভ হলো না। এখন আমার বক্তব্য হলো যে ঠিক তেমনি আজকে দ্রব্যমূল্য কমলো, সব কিছু কমেছে, আমরা স্বস্তিতে আছি, কিন্তু নির্বাচন দিতে হবে, তাহলে পরে দেশের বিশৃঙ্খলা পরিস্থিতি যাবে না, এবং নির্বাচন দিলেই দেশে নতুন একটা উৎসব শুরু হবে। ধন্যবাদ। না, ওনারা নির্বাচন, আমি দ্রব্যমূল্যের কথা বলছিলাম। হ্যাঁ, না, দ্রব্যমূল্য এটা তো আমরা স্বস্তির মধ্যে আছি, অন্তত এই রমজান মাসে শাকসবজির বিষয়টা, তবে চালের দাম নিয়ন্ত্রণ করতে পারে নাই এবং সিন্ডিকেটটা ভাঙতে পারে নাই, এবং চাঁদাবাজি, টোলাদায় এগুলো সমানে চলতেছে। আপনি কেন মুখের দিকে তা, আপনি তো নিরপেক্ষ সরকার, এটা জামাত করছে না, বিএনপি করছে না, আওয়ামী লীগের 200টা করছে, এটা দেখার তো আপনার দরকার নাই। এবং এগুলো করে করে আপনি বিএনপির কে দোষারোপ করছেন। আমরা শুনি তো যে একটি রাজনৈতিক দল, তারা নেতাকর্মীরা এইসব ঘটনা ঘটাচ্ছে। আরে ভাই, 17 বছর তো তারা কি নির্যাতন হয়েছে আপনার জানার কথা। আপনি যত সময় যাবেন এগুলো দুষ্কৃতিকারীরা তো এইসব জায়গায় বসে যাবে, এবং যারা করে এরা দুষ্কৃতিকারী। বিএনপি তাদের বিরুদ্ধে কঠিন কঠোর ব্যবস্থা নিচ্ছে। সুতরাং আপনি তাদেরকে কেন কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন যে তারা এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত? হয়তো সম্পৃক্ত, কিন্তু আপনি কঠিন ব্যবস্থা নেন, বিএনপি নিজেও তো নিচ্ছে। এগুলো ব্যবস্থা নিলে বিএনপি কিছু বলে কিনা সেটা দেখা যাবে। বিএনপি খুব দ্রুত জনপ্রিয়তা হারাবে, এত সহজ না। বিএনপি তো খুব তৃণমূল থেকেই আসছে। হ্যাঁ, অনেকেই বলে বেড়ায় যে এই সরকার যদি দীর্ঘায়িত হয় তাহলে আরেকটা শক্তি খুব সামনে চলে আসবে। এটা হবে না, এটা দুঃস্বপ্ন। সুতরাং আপনার মেইন দায়িত্ব হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়া, দেশের শান্তি শৃঙ্খলা স্বস্তি ফিরিয়ে আনা। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী। দর্শক, কথা বলছিলেন দুজন রাজনীতিক। মূল কথা তাদের যেটা, সেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব
বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা, নতুন নতুন শক্তির উদ্ভব ভালো, সাধুবাদ জানান তারা, কিন্তু রাজনীতিটা এত সহজ নয়। তার সঙ্গে যে জনসম্পৃক্ততা থাকা দরকার এবং গ্রাসরুট লেভেলে যে কার্যক্রম থাকা দরকার, সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র ক্ষমতার আশেপাশে থেকে রাজনৈতিক দল করা বাস্তবতা এখন আর নেই। এবং ওনারা মনে করেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করলেই একটা উৎসবের ভাব তৈরি হবে, গোটা জাতি জেগে উঠবে এবং যে বিশৃঙ্খলা অনিয়ম চারদিকে দেখা যাচ্ছে সেগুলো অনেকখানি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।